এই সময়তে মনে হচ্ছে সামনের বছর আমি দারুণ কিছু করে ফেলবো, বাট বিশ্বাস করে সামনের বছর মার্চ মাসে আবার এটা মনে হবে যে পরের বছর ভালো কিছু করে ফেলবো, এবারেও করতে পারলাম না। হাল ছেড়ে দিয়ে পরীক্ষার হলে ঢোকা আর হাল না ছেড়ে পরীক্ষার হলে ঢোকা, দুটোর মধ্যে সেদিন যে তফাৎটা তোমরা নিজেরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে আমি নিটের আগে আমার 1 মাসের জার্নিটা কিরকম ছিল এবং কিভাবে অনেকটা সিলেবাস বাকি থাকা সত্ত্বেও এবং মক টেস্টে শেষের দিকে নাম্বারটা কমে যাওয়ার পরেও আমি কি করে অনেকটা নাম্বার জাম্প দিয়েছিলাম এবং আমার সময়তে থাকা 98টা চ্যাপ্টার আমি কি করে 15 থেকে 20 দিনের মধ্যে পুরোটা রিভিশন দিয়েছিলাম, সেই সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই ভিডিওতে আমি আমার সময়তে কি করেছিলাম সেটা আর বলছি না, সেটা তো তোমরা লাস্ট ভিডিওতে দেখতেই পাবে কেউ যদি না দেখে থাকো। কিন্তু এটাতে আমি বলছি আমার লাস্ট ভিডিওটাই তোমরা যে যে কোয়েরিজ গুলো আমাকে করেছিলে এবং যেগুলো আমার মনে হয়েছে তোমরা এই সময়তে ভুল করছো, সেইটা আমার কাছে কমেন্টটা খোলা রয়েছে। আমি সেটা দেখেই তোমাদেরকে উত্তর দিচ্ছি, কারণ সবকিছু তো লিখে বলা সবসময় সম্ভব হয় না। তো আমার যেটা মনে হচ্ছে ইলাবোরেট করে বলার দরকার আছে, সেটা আমি এই ভিডিওতে বলছি। কি কি ভুলগুলো তোমরা অনেকে করছো সেইটা বলছি। প্রথম কথা, এই সময়তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন বা ডাউট আসতে পারে যে আমরা সারা বছর অনেক বড় লং নোট বানিয়েছি। অনেকেই আছো যারা সেইগুলো রিভিশন দিতে পারছো না, কারণ প্রথম দিকে চ্যাপ্টার গুলো তোমরা পুরোটা ভুলে গেছো। এই সময়তে তোমাদের তাহলে কি করা উচিত? হয়তো তোমরা এখন নতুন অনেক ক্র্যাশ কোর্স দেখতে পাবে, যেগুলো থেকে হয়তো তোমরা ফলো করছো। যে চ্যাপ্টার গুলো তোমরা একেবারে কখনো করোনি সেগুলো তোমরা এই সময়তে ক্র্যাশ কোর্স দেখলে সেটা তো একেবারে ঠিক আছে। বাট হয়তো তোমরা ফিজিক্সে ধরে নিচ্ছি আমি 25টা কি 30টা চ্যাপ্টারের মধ্যে 15টা চ্যাপ্টার তো নিশ্চয়ই এমন আছে যেটা তোমরা লং নোট খুব ভালোভাবে পড়েছিলে, কি 10টাই আছে ধরে নিলাম, যেগুলো তোমাদের কাছে ভালোভাবে নোট বানানো আছে সেগুলো নতুন করে কোনো ক্র্যাশ কোর্স দেখে পড়ো না। সেটা হয়তো এমন একটা কোয়েশ্চেন এসে গেল পরীক্ষাতে, সেটা হয়তো তোমার ওই খাতার মধ্যে ছিল, তুমি সেটা এখন একবার দেখলেই না, তার ফলে তুমি কিন্তু এটা পরীক্ষায় গিয়ে পারবে না। আমার কি হয়েছিল, আমি খুব কম সময়ে অনেকটা রিভিশন দেওয়ার ফলে আমি অনেক খেটে যে আয়নিক ইকুইলিব্রিয়ামটা বানিয়েছিলাম নোট এবং তখন যে মক টেস্ট দিয়েছিলাম, কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, পরে আর চ্যাপ্টারটা রিভিশনই না দিতে পারার ফলে পরীক্ষার সময় যে কোয়েশ্চেনটা এসেছিল আমাকে কিন্তু ছেড়ে দিতে হয়েছিল। ফিজিক্যাল কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি মিলে ওই একটাই আমার ভুল হয়েছিল বা আমি ছেড়ে দিয়েছিলাম, সেটা হলো ওই কোয়েশ্চেনটা। তো এরকম যদি তোমাদের অনেকগুলো চ্যাপ্টার জমা হয়ে যায় যেটার থেকে তোমরা হয়তো সেটা রিভিশন দিতে পারলে না বলে করলে না, সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাম্বার, আমার 4 নম্বর গেছিল আমি ছেড়ে দিয়েছিলাম বলে। হয়তো এরকম যদি 5টা কোয়েশ্চেন যাই, বুঝতে পারছো তো 20 নম্বর এখন কি হতে পারে। আরেকটা জিনিস যেটা আমি গত বছরও বলেছিলাম, সেটা হচ্ছে শর্ট নোটের আমি ভীষণ বিপক্ষে। গত বছর 2024 সালে যাদের সিলেকশন হয়ে গিয়েছিল তারা অনেকে আমাকে তারপরে ইনস্টাগ্রামে মেসেজ করে থ্যাংক ইউ বলেছিল এটার জন্য যে তারা আমার কথা শুনে লং নোটটা পড়াটা কন্টিনিউ রেখেছিল। এই সময়তে আরো কয়েকদিন গেলে তোমরা দেখতে পাবে এত শর্ট নোট আসবে, এত ফর্মুলা শিট আসবে যে আস্তে আস্তে তোমাদের ইচ্ছা করবে আমি আর লং নোটটা রিভিশন দেবো না। এখন তো 28 দিন মতন আছে, এটা যেই 15 দিন মতন আসবে তোমরা নিজেরা দেখতে পাবে। আমি তোমাদের আগে থেকে সাবধান করে দেওয়ার জন্য বছর আগেই ভিডিওটাই বলে দিচ্ছি, তোমরা কেউ নিজের হাতে নোটটা বানানো ছেড়ে শর্ট নোটের দিকে ঝুঁকবে না। হ্যাঁ, তোমরা পড়ার সময় নিজে রানিং হ্যান্ডে ফর্মুলা লিখে লিখে প্র্যাকটিস করছো, একটা পেপারের মধ্যে ওটা লিখে ফেলছো একটা চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা, সেটা আলাদা জিনিস। বাট ওই বসে বসে শর্ট নোটের মতো নিজের হাতে বানানো হোক অথবা কেউ বানিয়ে দিক, কারোর বানিয়ে দেওয়া জিনিস তো কখনোই নেবে না, সেটা কিছুই বোঝা যায় না। আর বায়োলজি এনসিআরটিও, এখন এনসিআরটি পড়ছো, আর কিছুদিন যাবে দেখবে এনসিআরটিটা শর্ট করে অনেক ক্র্যাশ কোর্স ইউটিউবে চলে আসছে, বলা হচ্ছে এনসিআরটি হ্যান্ড রিটেন নোটস বলে। সেটা পেড হোক ফ্রি হোক, তোমার কাছে তোমার সিলেকশন ম্যাটার করে, সেটা ফ্রি না পেড সেটা জানার দরকার নেই। এনসিআরটি যেটা অরিজিনাল এনসিআরটি সবুজ পাতা, যেটা তুমি দাগ দিয়ে পড়েছো, খুব নোংরা করে পড়েছো, সেই এনসিআরটিটা আবার পড়বে। যতবার তোমার নিজের হাতের লেখায় যে নোটটা আছে সেটা বারবার পড়বে। এতদিন হয়ে গেছে এখন আমি অন্যের হ্যান্ড রিটেন নোট বুঝতে পারি না। তোমরা তো সেই সিচুয়েশনে নেই যে সামান্য একটা এনসিআরটি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি যাই হোক এইগুলো তোমরা অন্যের লেখা নোটে পড়বে, এটা সেই সময় নয়। নিজের হাতে দাগানো জিনিসটা, নিজের লেখা যে নোট, সেটা পরীক্ষার হলে ছবির মতন মনে পড়বে, কোন পাতায় কি ছিল, কোন ফর্মুলাটা কোথায় লেখা ছিল, সবকিছু। এমনকি আমি তো এটাও বলি ক্র্যাশ কোর্স দেখলেও ক্র্যাশ কোর্সটা নিজের হাতে লেখো, কোনো কিছুই অন্যের লেখাতে কখনো বিশ্বাস করবে না। নিজের খুব খারাপ লেখাটাও জানবে তোমার জন্য ব্লেসিংস একটা। এই কথাটা আমি এখন বলে রাখলাম, তোমাদের মধ্যে খুব অল্পজন হলেও এমন অবশ্যই থাকবে যে পরীক্ষার পরে আবার এটার জন্য আমাকে থ্যাঙ্কস বলতে আসবে, আর সেদিন আমার থেকে খুশি কেউ হবে না। দ্বিতীয়ত, এই সময়তে যাদের সিলেবাস একটু দেরিতে শেষ হয়েছে অথবা যাদের প্রপার রিভিশন এখনো হয়নি, অনেকটা মনে হচ্ছে বাকি আছে,
তাদের আমি বারবার বলেছি প্রতিদিন মক টেস্ট দেওয়ার দরকার নেই। প্রতিদিন মক টেস্ট কে দেবে? যার এখন ডেলি পরীক্ষা দিলে 600 থেকে 620 আসছে, 600 আসুক, প্রবলেম নেই, বাট তার নিচে যাদের নাম্বার আছে তাদের রিভিশন বেশি দিলে নাম্বারটা বেশি জাম্প হবে, মক টেস্ট বেশি দিলে নাম্বার জাম্প হবে না। কারণ মক টেস্ট একটা পার্টিকুলার জায়গা থেকে কোয়েশ্চেন তুলে দেয়, সেটার মাধ্যমে কিন্তু আমার পুরো চ্যাপ্টারটা রিভিশন হচ্ছে না, তো পরীক্ষার সময় ওই কোশ্চেনটাই আসবে এটার কোনো গ্যারেন্টি নেই। মক পেপার কিভাবে সলভ করবে? সাবজেক্ট ওয়াইজ, হয়তো আমি আধ ঘন্টা ফ্রি বসে আছি, আমি একটা বায়োলজি করে নিলাম এইরকম, কিন্তু মেন যে মক টেস্ট, যেটা 3 ঘন্টার মক টেস্ট, সেটা 2-3 দিন ছাড়া ছাড়া দাও। যার মনে হচ্ছে আমি অনেকটা পিছনে রয়েছি, সে আরো একটু পরে দাও, 4-5 দিন 6 দিন অন্তর দাও। কিন্তু প্রতিদিন মক টেস্ট দিলে, আমি কিছু চ্যাপ্টার গুলো জানি না, আমি মক টেস্ট দিয়ে দিয়ে ওটা অনেকটা তুক্কা দিয়ে পড়ার মতন, মানে ওটা দিয়ে নম্বর আসবে না, ওটাই কমন পরীক্ষাতে আসবে না। সুতরাং বেশি রিভিশন দাও, সারা বছর নিশ্চয়ই যে প্র্যাকটিসটা তোমাদের আছে সেটার থেকে হেল্প হবে। যার প্রিপারেশন ভালো, সিলেবাস শেষ হয়ে গেছে, সে একদিন অন্তর অন্তর দাও, প্রতিদিন কারোরই দেওয়ার দরকার নেই, প্রতিদিন শুধু সে দেবে যার প্রিপারেশন প্রচন্ডই ভালো। তা বাদ দিয়ে সবাই আলাদা আলাদা, এই সময়টা আমি একটু ফিজিক্স প্র্যাকটিস করে নিলাম, এইভাবে প্র্যাকটিসটা চালু রাখো। প্র্যাকটিস তো চালু রাখতেই হবে, বাট ওটাই 3 ঘন্টার মক টেস্ট দিচ্ছি, তারপরে আবার 2 ঘন্টা 3 ঘন্টা অ্যানালাইসিস করতে বসছি, এতটা টাইম দিলে রিভিশনটা কখন দেবে? হ্যাঁ, আরেকটা জিনিস, মক টেস্ট দিলে মক টেস্ট কিন্তু অ্যানালাইসিস করতেই হবে। মক টেস্ট যদি অ্যানালাইসিস না করে এমনি মক টেস্ট দিয়ে যাচ্ছি, সেটার কিন্তু কোনো দাম নেই। অ্যানালাইসিস কি করে করবে? আমার কোনটা ভুল হয়েছে আমি সেটা দেখবো, আমি কোনটা পারিনি আমি সেটা দেখবো, এবং অনেক কোয়েশ্চেন অবশ্যই আসে যেগুলো আমি আন্দাজে করেছি হয়তো মিলে গেছে, সেগুলোও আমি আরেকবার রিভিউ করব। যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এই সময়তে আমি সেই মক টেস্টের জন্য একটা ছোট্ট খাতা বানাবো আলাদা। সেই খাতার মধ্যে আমি এই যে 3টে ক্যাটাগরি বললাম সেটা প্রচন্ড শর্টে লিখবো, এমন না আমি কোয়েশ্চেনটা টুকবো, এমন না আমি উত্তরটা একদম এক্সপ্লেনেশন ধরে টুকছি। হয়তো কোনো একটা ফিজিক্সের কোয়েশ্চেন একটা ফর্মুলা দিয়ে সলভ করা আছে, সেই ফর্মুলাটা হয়তো বারবার 2-3 জায়গায় এসছে, পিওয়াইকিউতে এসছে, এরকম হতেই পারে, অথবা না এসে থাকুক, মক টেস্টে প্রথম দেখলে, সেটা আমি জাস্ট ওই খাতাটার মধ্যে নোট ডাউন করে নিলাম। ওটা রিলেটেড কিছু ডায়াগ্রাম যদি থাকে, নিজে বোঝার মতন একটা এঁকে নিলাম, যতটা শর্টে সম্ভব করে নিলাম। বায়োলজিও তাই, কোনো একটা কিছু তোমরা ইনফরমেশন পেলে, বেস্ট যদি এনসিআরটির কিছু ভুল হয়ে থাকে সেটা এনসিআরটিতেই পাশে ওইখানটাতেই মার্ক করে রাখবে যে এই জায়গাটা আমার ভুল হলো, তাহলে সেকেন্ড টাইম যখন তোমরা সেটা পড়বে, এনসিআরটিটা খুললেই বুঝতে পারবে যে এটা আমার ভুল হয়েছিল, বেশি তোমরা তাহলে চোখে পড়বে ওটা। যদি কিছু এক্সট্রা মনে হচ্ছে এনসিআরটি পাশে লিখে নাও অথবা ওই খাতায় লিখে নাও, সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে, বাট ফিজিক্স কেমিস্ট্রি অন্তত যেগুলো ভুল হচ্ছে একটা খাতায় কিন্তু অবশ্যই তোমাদের নোট ডাউন করতে হবে। তৃতীয়ত, এনসিআরটি অর্গানিক ইনঅর্গানিক এখনো যা টাইম আছে, একবার করে ওপর ওপর চোখ বুলিয়ে নেবে, কারণ অ্যাসারশন রিজন বা স্টেটমেন্ট বেসড কোনো কোয়েশ্চেন আসলে, বিশেষ করে যেগুলো পিওয়াইকিউতে এসছে কিছু কিছু জায়গা ইম্পর্টেন্ট, সেই জায়গাটুকু অন্তত পড়ে নেবে। এমন না আমি বসে বসে সারাদিন ধরে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ছি, 1 ঘন্টায় একটা চ্যাপ্টার পাতা উল্টালে অনায়াসে হয়ে যাবে। 4 নম্বর, তোমরা অনেকে এখনো জিজ্ঞেস করছো যে কি সোর্স ফলো করব। দেখো, এই 1 মাসে যতটা সম্ভব, যেটা আমি আগেও বললাম, নতুন সোর্স না করে যেটা এতদিন করেছো সেটাই পড়ো, সেটা তোমার নোট হোক অথবা কোয়েশ্চেনের জন্য। আমি বারবার বলছি যে 36 ইয়ার প্রিভিয়াস ইয়ার ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট, আর মনে হচ্ছে তো ওটা খুব কম, এটা কি বলছে, তোমরা প্রতিটা চ্যাপ্টার করে দেখো, ওটা অনেক, এবং ওটা যদি একটু ঠিক করে অ্যানালাইসিস করো সেটা অনেক। এখন নতুন কোনো মোটা বই যদি করতে বসো সেটা কখনো শেষ হবে না, এখন পুরো অ্যালেনের মডিউলও শেষ হবে না, কিছু শেষ হবে না, এইভাবে আরো তোমরা সেটাতে ডিপ্রেসড হয়ে যাবে। আমার মতে তোমরা এই সময়তে যে পার্ট টেস্ট টেলিগ্রামে অনেক পাওয়া যায় ফ্রিতে, সেটা তোমরা কালেক্ট করো, করে এক এক দিনে, ধরো আমি 1 ঘন্টা টাইম নিলাম, নিয়ে ফিজিক্সের এইটুকু পোর্শন আছে, ধরো 4টে ইউনিট আছে সেই মক টেস্টটার মধ্যে, সেই 4টে ইউনিট বসে তোমরা প্র্যাকটিস করে নিলে, এইভাবে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করো, এখন বই ধরে কোয়েশ্চেন পড়ার টাইম নেই। 5 নম্বর, যেটা আমি বছরের শুরু থেকে বলে এসেছিলাম, শেষ দিন পর্যন্ত হাল ছাড়তে না। তোমাদের মধ্যে অনেকে আছো, আমি জানি তোমরা হাল ছাড়োনি, আমার বিশ্বাস তোমরা হাল ছাড়বে না, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আসছো, আমার কাছে মেসেজ আসা শুরু হয়ে গেছে যে আমার মনে হচ্ছে বছর আমার সিলেকশন হবে না, তাহলে আমি সামনের বছর সিলেকশন পাবো, সেরকম কিছু বলো পরীক্ষা। বা অনেকে আছো যারা হয়তো এখনো বোর্ডস হয়নি, তোমরা 11-12 পড়ো, তারা বলছো দিদি 2026-এর জন্য ভিডিও বানাও, কেউ বলছো 2027-এর জন্য ভিডিও বানাও। বাট আমি একটা কথা বলছি, এই মুহূর্তে আমি যাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তাদের আমি এক্সপেক্ট করছি তারা সবাই নিট 2025-এ বসবে। পুরনো যারা ধরো 11-12-এ পড়ো তাদের জন্য ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, একটু খুঁজে নিয়ে, খুব বেশি লং ভিডিও তো নেই, তো ওর মধ্যে থেকে খুঁজতে অসুবিধা হবে না, সেই ভিডিওটা এখন একটু দেখে নাও। এখন যদি আমি অন্তত আমার দিক থেকে 2026-এর স্ট্র্যাটেজি নিয়ে বলি, আমি ড্যাম শিওর এখন যদি আমার কাছে 10টা মেসেজ আসে যে আমার এবছর হচ্ছে না, পরের বছর পরীক্ষা দেব, মেসেজের সংখ্যাটা দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে।
কারণ আমরা এমন একটা সময়ে চলে এসেছি, আমরা আবার সবাই এসকেপ করার পথ খুঁজছি এবং ভাবছি সামনের বছর হয়ে যাবে। আমি এখনো একটা কথা বলে দিলাম, কতজন শুনবে জানি না, একজন দুজনও যদি শোনো সেটাও আমার জন্য অনেক। এই সময়তে মনে হচ্ছে সামনের বছর আমি দারুণ কিছু করে ফেলবো, বাট বিশ্বাস করে সামনের বছর মার্চ মাসে আবার এটা মনে হবে যে পরের বছর ভালো কিছু করে ফেলবো, এবারেও করতে পারলাম না। হ্যাঁ, হয়তো সত্যি তোমার ধরে নাও এই বছর সিলেকশন হলো না এমন সিচুয়েশন মনে হচ্ছে, কারণ আমিও যখন যে বছর প্রথম ড্রপের সময় পাইনি আমারও একই কথা মনে হয়েছিল, আমি জানতাম আমার সিলেকশন হবে না। কিন্তু যে ভুলটা থেকে বাঁচাতে চাইছি বারবার সেটা হলো, ধরো এখন তুমি, ধরে নিলাম আমি তেমন কিছু পড়োনি, সামনের বছরের জন্য ড্রপ দেবে এবং ভালো করে পড়বে। তোমাদের মধ্যে অনেকে থাকবে যে হয়তো পরীক্ষাতে 620 পেয়ে সিলেকশন হলো না, যেরকম এবছরও কিন্তু অনেক সংখ্যক ছেলে মেয়ে আছে যারা গত বছর 620-22 পেয়ে সিলেকশন হয়নি তাদের, এই বছর আবার সেরকম থাকবে। তাদের দেখে তুমি যদি যখন 400 পাবে, সে যখন 620 পাওয়া বাচ্চাটা যখন চান্স পাচ্ছে না, তোমার মধ্যে এটা আসবে না যে ও 620 পেয়ে পেলো না, ও আমার কম্পিটিটর, আমিও পরীক্ষা দিচ্ছি, তাহলে আমি তো অনেকটা পিছিয়ে আছি। এটা কিন্তু সামনের বছর সারাটা বছর করে করে খাবে এবং তাদের থেকে সামনের বছরও তুমি অনেকটা পিছিয়ে যাবে। আমার বক্তব্য, একদম কিছু পড়া না হয়ে থাকলে এবছরে আমি মিনিমাম 500 থেকে 550 তোলার চেষ্টা করি। এখন যে টাইমটা আছে, আমি যদি ভালো করে বায়োলজি পড়ি, আমার বায়োলজিতে অনায়াসে 320 চলে আসবে ধরলাম খুব কম করে। কেমিস্ট্রিতে মোটামুটি ভাবে ক্র্যাশ কোর্স আর পিওয়াইকিউ থেকে পড়লে 120-30 আসা কোনো ব্যাপার না। বাকি নাম্বারটা ফিজিক্সে তো অনেক কোয়েশ্চেন আসে, 25 থেকে 30টা জাস্ট ফর্মুলা বসালে হয়ে যায়, কিছু করতে হয় না। সেইটুকু আমি ওপর ওপর ক্র্যাশ কোর্স দেখে পড়ি, পিওয়াইকিউটা একটু সলভ করে নিই, দু একটা মক টেস্ট দিই যতটা সম্ভব আমার পক্ষে, তাহলেই তো একটা নম্বরটা মোটামুটি কাছাকাছি চলে আসে, নিজের ওপর একটা কনফিডেন্স থাকে। সেকেন্ড ড্রপে আমি মোটামুটি করে পড়ে রেখেছিলাম বলে কিন্তু আমার থার্ড ড্রপে অনেক হেল্প হয়েছিল। এমন না যে আমি সেকেন্ড ড্রপে সিলেকশন পাইনি বলে সেই বছরটা আমি কিছুই করিনি, সেটা তো আমার শেষের দিকে গিয়ে হাল ছেড়ে দেওয়ার কারণে হয়েছিল। এগুলো সব দেখেছি বলে আমি বারবার এটা থেকে সতর্ক করি, সারা বছর সতর্ক করে গেছি, তা সত্ত্বেও যখন এই মেসেজগুলো আমার কাছে আসে আমার সত্যি খুব খারাপ লাগে। কিন্তু অবশ্যই তোমাদের দিদি, তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটা বলবে, শেয়ার করবে সেটা না, বাট আমি এটা বলছি, একটু শোনার চেষ্টা করো, তোমাদের ভালোর জন্য বলছি, তোমাদের বাঁচাতে বলছি। যদি না মনে হয় অবশ্যই আমাকে মেসেজ করো, বাট এইটা কখনোই আমি বলবে না যে 1 মাস পরে পরীক্ষা, আমি এই বছর আর পড়বোই না, সামনের বছর আমি দারুণ পড়বো। এই 1 মাস যদি পড়ো তাহলে সামনের বছর আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা অনেকটা এগিয়ে থাকবে সকলের থেকে। আর বাকি যাদের মাথায় এখনো এই দুর্বুদ্ধিটা আসেনি তাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা প্লিজ ভালো করে পড়ো। ওই দিন 5টা কুড়ি না বাজা পর্যন্ত পুরো খেলাটা তোমার হাতে। এখন অনেকে অনেক কিছু বলবে, এখন অনেকে নিজের কম্পিটিশন থেকে আউট হয়ে যাবে, এটা যে শেষ অব্দি টিকে থাকবে তার জন্য লাভ। একটা কথা বলছি, পরীক্ষা তো অনেকজন দেয়, ধরে নাও আমাদের সময় তো 19 লক্ষ জন পরীক্ষা দিয়েছিল, শেষ অব্দি প্রিপারেশন নিয়ে হলে কিন্তু ঢুকেছিল মনের জোর নিয়ে খুব জোর 50 থেকে 60 হাজার জন। একটা 90%-এর বেশি, হয়তো আমি অত হিসাব করে বলছি না, সংখ্যক মানুষ আগে থেকে নিজের মনে হেরে যায়, তাই জন্যই তাদের সিলেকশন হয় না। আমার তার আগের 2 বছরে হয়নি, এটাই কারণ ছিল যে আমি আগেই জানতাম আমি হয়তো সিলেকশন হবে না, হয়তো কি হবেই না। সেটা আমি আরেকবার বাঁচাতে চাইলাম, হয়তো শেষ চেষ্টা করলাম, জানি না তোমরা কতটা শুনবে, বারবার জোর করার মতোই বলছি, বাট এর থেকে বেশি আমি তো বলতে পারবো না। তো যদি কেউ শোনো আমার খুব ভালো লাগবে, তোমরা যতক্ষণ না হাল ছাড়বে ততক্ষণ তোমরা তো জিতবে, তোমাদের সাথে সাথে আমি যে বলছি বলাটা সার্থক হবে, কোথাও আমিও জিতবো, তো সেই জন্য আমি বারবার বলছি। আর একটা কথা এই সময়তে অবশ্যই মনে রাখবে, একটা বই 10 বার পড়া 10টা বই একবার করে পড়ার থেকে ভালো, অর্থাৎ একটা সোর্সের কোয়েশ্চেন বারবার রিভিশন দেওয়া 10টা সোর্সের কোয়েশ্চেন একবার করে পড়ার থেকে বেটার। নিজের সিচুয়েশন নিজেকে বুঝতে হবে। আমি কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা নই যে এআইআর 500-র মধ্যে আনতে যাচ্ছি, আমি 700 পাচ্ছি। যদি কেউ এরকম থেকে থাকো তার স্ট্র্যাটেজি আলাদা, তাকে আমি এখানে বলছি না, কারণ আমি নিজে খুব সাধারণ ছিলাম, সেই হিসেবে আমার যে স্ট্র্যাটেজিটা মনে হয়েছে বেস্ট, যেটা আমার মনে হয় যতজন দেখছে একটা বেশি সংখ্যক মানুষের যেটা এই সময় প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আমি ফেস করেছি, তো আমি সেই অ্যাকর্ডিং বলছি। অনেক সোর্স ফলো করো না, একটাই যে কোনো ইনস্টিটিউশনের মক টেস্ট ফলো করো, ছোট ছোট পার্ট টেস্ট যেখান থেকে খুশি দিতে পারো, এনসিআরটি বারবার পড়ো, নিজের যে চ্যাপ্টারের লং নোট বানানো আছে সেই লং নোটের কোনো বিকল্প নেই, সেটা পড়তেই হবে, যত কষ্টই হোক সেটাই পড়তে হবে। যে চ্যাপ্টার গুলো একটুখানি খটোমটো লাগছে, মনে হচ্ছে হয়নি কিছু, সেটা তোমরা ক্র্যাশ কোর্স দেখে নিতেই পারো। তো মোটামুটি তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করতে পেরেছি, জানি অনেকের ভয় লাগছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে, বাট একবার বিশ্বাস করে শেষ দিন অব্দি করো। সিলেকশন কি হবে না হবে এগুলো অনেক পরের কথা, শেষ দিন অব্দি নিজে কতটা লড়াই করে মাঠে টিকতে পেরেছো, তারপরে সিলেকশন হলো কি হলো না, একটা যখন ভালো স্কোর আসবে নিজের খুব ভালো লাগবে।
এবং হাল ছেড়ে দিয়ে পরীক্ষার হলে ঢোকা আর হাল না ছেড়ে পরীক্ষার হলে ঢোকা, দুটোর মধ্যে সেদিন যে তফাৎটা তোমরা নিজেরা বুঝতে পারবে। এখনো যে সময় আছে, বারবার বলছি হাল ছেড়ে দিও না। অনেক নাম্বার জাম্প হবে। যে 500 550 পাচ্ছ তার তো নাম্বার জাম্প হবেই। হয়তো অনেকে এমন আছো খুবই কম নাম্বার আসছে, তুমি নিজেও বুঝতে পারছো হয়তো 200 300 আসছে, সেও 500 পাওয়া সম্ভব। 200 পাওয়ার থেকে তো 500 পাওয়া ভালো। এইটুকু তো বুঝতে পারবে তোমরা। তো নিজেদের বেস্ট দাও, এটুকুই বলবো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ততক্ষণ প্রচন্ড ভালোভাবে পড়তে থাকো, দিনের একটা মুহূর্তও নষ্ট করো না এই সময়তে।